আজকের মুভিটার নাম হচ্ছে রাতনাম। কাহিনী শুরুতেই আমরা একটা বাসকে দেখি, যে বাসটা তিরুপতি থেকে আসছিল। আর এই রাস্তার মধ্যে তিনটা চোর লুকিয়ে আছে, আর একটা চোর গাছের উপরে বসে আছে। যখনই এই গাছের নিচে দিয়ে বাসটা যাবে, তখনই এই বাস ড্রাইভারটাকে পুরো চাকু দিয়ে মেরে সে বাসটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর এখানে যতগুলি যাত্রী ছিল তাদের থেকে সেই চোরেরা সবগুলি গয়নাগাটি, টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেয়। আর এখানে বাসের যতগুলি লোক ছিল সবাইকে সেই জায়গার মধ্যে মেরেও ফেলে। তখন এই জায়গার পুরো থানার ওসিরা পুরো এখানে আশ্চর্য হয়ে যায় যে এতগুলি মার্ডার কিভাবে হতে পারে, 15-20 জনের মার্ডার কিভাবে হতে পারে। তারপরে পুলিশ বলে দেয় যে এখনই তাদেরকে কোথাও পেলে পুরো ইনকাউন্টারে মেরে ফেলার জন্য। তারপরে আমরা দেখি যে একটা পুলিশওয়ালা সঙ্গে তার বউ আছে, তারা রাস্তা দিয়ে আসছিল। তখন এই তিনটা চোর মিলে সে পুলিশওয়ালার গাড়িটাকেও নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। আর সেই জায়গার মধ্যে পুলিশওয়ালাটাকে মেরে ফেলে। আর পুলিশওয়ালাটার বউটা সেই জায়গা থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। আর সেই জায়গার মধ্যে পুলিশওয়ালাটার যে বউটা ছিল, বউটা প্রেগনেন্ট ছিল। তারপর সেই জায়গা থেকে চলে আসার পর বউটার একটা ছেলে বাচ্চা হয়। আর এই বাচ্চাটা তারপর ধীরে ধীরে বড় হতে হতে সে নিজের গুজারা করতে শুরু করেছে। তাই আমরা এই তিনটা চোরকে দেখি যে এই তিনটা চোর নিজের ভুল আইডেন্টিটি করে মানুষের জায়গা সম্পত্তি দখল করতে শুরু করেছে। তারপরে আমরা দেখি যে একদিন রাত্রেবেলা সেই ছেলেটা যখন ঘুমাবে, তখন দেখে যে সিলভাম নামে একজন লোককে অনেকগুলি গুন্ডা এসে মারছে। তারপরে সিলভাম নামের লোকটার মালকিন যখন তাকে এখানে মারতে আসবে, তখন সেই ছেলেটা গিয়ে সে মালকিনকে এই জায়গার মধ্যে মেরে ফেলে। তারপরে সেই ছেলেটাকে পুলিশ জেলে নিয়ে চলে যায়। তারপর সেই ছেলেটা যখন জেল থেকে বেরিয়ে আসে, তারপর সেলভাম চলে যায় ওকে নিয়ে আসার জন্য। আর সেলভামের নিজের জীবনটাকে বাঁচিয়েছিল, তাই জন্য সেলভাম তার সঙ্গেই তাকে রেখেছে। তারপরে আমরা দেখি যে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর বর্ডারের মধ্যে অনেকগুলি মানুষের হাত পা রাখা আছে। আর এইসব দেখে পুলিশেরা পুরো আশ্চর্যজনক হয়ে যায়। তখন তারা বলে দেয় যে এইসব কাজ কে করেছে, তাদেরকে তাড়াতাড়ি ধরার জন্য। তারপরে আমরা দেখি যে একটা স্কুল বাস আসছে, সেই বাসটার মধ্যে শুধু একটা মেয়ে বসে রয়েছিল। তখন হঠাৎ করে সে বাসটা খারাপ হয়ে যায়। তখন সে ড্রাইভারটা বলে যে দাঁড়াও, আমি যে কোনো একটা গাড়ি দাঁড় করিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে বলবো। তারপর সে বাস ড্রাইভারটা একটা গাড়িকে দাঁড় করায়। তখন দেখে যে গাড়িটার মধ্যে এই এরিয়ার প্রধানই বসে আছে। তারপর এই বাস ড্রাইভারটা মনে করে যে তাহলে ঠিক মতনই ওই মেয়েটাকে বাড়িতে পৌঁছে দেবে। তারপর মেয়েটাকে গাড়িতে করে পাঠিয়ে দেয়। আর এই লোকটা মেয়েটার দিকে খুব খারাপ নজরে দেখছিল। তারপরে আমরা সেলভামকে দেখি যে সেলভাম কিছু লোককে মারছে। তখন বলে যে আমিও আগে ছোট মোটো গুন্ডা ছিলাম, আমিও আগে মানুষের জায়গা সম্পত্তি দখল করতাম। তারপর একদিন যখন একটা 12 বছরের ছেলে এসে আমার জীবনটাকে বাঁচিয়েছে, তারপর থেকে এসব ছেড়ে দিয়েছি। তারপরেই আমি রাজনীতির মধ্যে চলে এসেছি। তখনই সেলভামের কাছে একটা ফোন আসে, আর সেলভাম এসব কথা শুনে সে পুরো আশ্চর্যজনক হয়ে যায়। তারপরে আমরা দেখি সেলভামের গ্যাংয়ের একজন লোককে, তার নাম হচ্ছে মূর্তি। আর সে একটা বড় বারের ঠিকানা চালায়। সেই জায়গার মধ্যে একজনকে দেখি যে ঘুমিয়ে আছে। তখন যখন ফোনটা আসে, ফোনটা উঠিয়ে বলে যে রত্নাম, তুই তাড়াতাড়ি করে হসপিটালের মধ্যে চলে আয়। তারপরই আমরা দেখি যে রত্নাম আর সিলভা তারা দুজন একসাথে দাঁড়িয়ে আছে হসপিটালের মধ্যে। পরে আমরা দেখি যে ছোট মেয়েটা, সে বাস ড্রাইভারটা একটা গাড়ির মধ্যে উঠিয়ে দিয়েছিল প্রধানে, সে প্রধানটা সে মেয়েটার সাথে অত্যাচার করতে শুরু করেছে। তারপর মেয়েটা যখন সে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায়, তারপর মেয়েটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে সিলভাম রত্নামকে বলতে শুরু করে যে তুমি গিয়ে সেই প্রধানটাকে বলো যে আমার এরিয়ার মধ্যে এরকম খারাপ কাজ করলে তাহলে কি শাস্তি হতে পারে, আর তুমি যা ইচ্ছা তা সেই লোকটার সাথে করো, তারপরে কি হচ্ছে সেটা আমি দেখে নেব। তারপরে রত্নাম চলে যায় সেই প্রধানটার কাছে। তারপর সেই জায়গার মধ্যে প্রধানের গুন্ডাখানটাকে মেরে তারপর সেই জায়গাতে সে প্রধানের হাত পা কেটে দেয় রত্নাম। তারপরে আমরা দেখি যে কিছু একটা অফিসিয়াল মিটিং বসেছে। তখন সেই জায়গার মধ্যে অফিসার বলতে শুরু করে যে অন্ধ্রা আর তামিলনাড়ু বর্ডারের মধ্যে কিছু লোকেরা অবৈধভাবে দখল করতে শুরু করেছে জায়গা সম্পত্তিগুলি। এরকম কেস নিয়ে ডেলি না ডেলি কেউ না কেউ আসতেই থাকে। তারপর এখান থেকে একজন লোক বলতে শুরু করে 1900 সালে সেই জায়গার মধ্যে তামিলনাড়ু থেকে তিরুপতিকে আলাদা করে অন্ধ্রের মধ্যে দিয়ে দিয়েছিল। আজ সেই জায়গার মধ্যে থাকাকালীন কিছু মানুষের জায়গা সম্পত্তিও সেই জায়গার মধ্যে ডিভাইড হয়ে যায়। কারণ তখন আন্ধ্রা আর তামিলনাড়ুর মধ্যে ডিভাইড হয়ে গেছিল, তখন তামিলনাড়ু অনেক জায়গা সম্পত্তি আন্ধ্রার মধ্যে চলে গিয়েছে। তারপর থেকে তামিলনাড়ু অনেক জায়গা সম্পত্তির মধ্যে সেই আন্ধ্রার লোকেরা অবৈধভাবে দখল করতে শুরু করেছে। আর এদের মধ্যে সবচেয়ে বড় একটা গ্যাং ছিল নাইডু গ্যাং। তারপরে তহসিলদার বলতে শুরু করে যে অনেক বড় এক বিজনেসম্যান ছিল, সে আমেরিকার মধ্যে থাকতো, আর তার 3 ছেলে ছিল।
সেই ছেলেও সেই জায়গার মধ্যে থাকতো। তারপর তারা হঠাৎ করে একদিন সব জায়গা সম্পত্তি বিক্রি করে সেই জায়গা ছেড়ে চলে যায়। তারপরে সেই জায়গার মধ্যে নকলরা এসে এই জায়গা দখল করতে শুরু করে দিয়েছে। তিনজনের মধ্যে নাম হচ্ছে ভীমা রায়ডু, রাঘব রায়ডু আর সুপা রায়ডু। আর তাদের সঙ্গে কেউ লড়াই ফড়াই করতেও চায় না, কারণ তাদের সঙ্গে নাকি অনেক বড় বড় মিনিস্টারের হাতও আছে। তারপরে আমরা তিনো ভাই ভীমা নাইডুকে দেখি যে ভীমা নাইডু একটা জায়গার মধ্যে গিয়েছে, সেই জায়গাও অবৈধভাবে দখল করে নিয়েছে। আর সেই জায়গার মধ্যে একটা বড় কলেজ তৈরি করবে। আর এই জায়গার একজন লোক মাফার ছিল, তাকেও সেই জায়গার মধ্যে ভুলের কারণে মেরে ফেলে। তারপরে আমরা মালিকা নামে একজন মেয়েকে দেখি যে সে গ্রামের রাস্তা দিয়ে দৌড়ে আসছে আর বলছে যে বাসটাকে দাঁড় করানোর জন্য। তারপর সে যখন বাসের মধ্যে উঠে তখন সেই জায়গার মধ্যে একজন বয়স্ক লোকের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর সে তাকে ট্রিটমেন্ট করিয়ে হসপিটালে নিয়ে আসে। তখন ডাক্তার তাকে বলতে শুরু করে যে তুমি কি ডাক্তার নাকি? তখন সে বলে যে আমি ডাক্তার না, আমি একজন নার্স। আমার ইচ্ছা ছিল যে আমি বড় ডাক্তার হব, কিন্তু অনেক কিছু কারণে আমি ডাক্তার হতে পারিনি, তাই এখন আমি ডাক্তারের জন্য এক্সাম দিচ্ছি। সে অনেকবারই নিট ক্লিয়ার করে নিয়েছে, 3বারের উপর, কিন্তু সে শুধু প্রাইভেট কলেজের মধ্যে সে শুধু চান্স পায়, সে সরকারি মধ্যে পায় না। তাই জন্য সে চেষ্টা করছে যে সরকারি মধ্যে সে যেন চান্স পেয়ে যায়, তাই জন্য সে বারবারই এক্সাম দিচ্ছে। তারপরে একদিন যখন মাল্লিকা তার বান্ধবীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে রাতনাম সে মেয়েটাকে দেখতে পায়, মাল্লিকাকে। তারপর তার পিছা করতে করতে তারপর তাকে আর কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপরে আমরা দেখি যে রাতনাম চলে গেছে একটা ফ্যামিলিকে একটা বাড়ি থেকে বের করানোর জন্য, কারণ তারা সে বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা দিচ্ছিল না, শুধু এমনি পড়ে রয়েছে আর বাড়িটাকে খালি করার জন্য। তখন সেই জায়গার মধ্যে মাল্লিকা এসে সে ভাবতে শুরু করে যে রাতনাম খারাপ ছেলে, সে মানুষকে বাড়ি ঘর থেকে বের করে দেয়, সে গুন্ডা। তারপরে আমরা দেখি যে রাতনাম একটা রেস্টুরেন্টের মধ্যে খেতে গিয়েছে। তখন সেই জায়গার মধ্যে রাতনামের সোজাসুজি অনেক গুন্ডারা বসে মোবাইলে কথা বলছে। তখন সেই জায়গার মধ্যে রাতনাম ভেবেছে যে তাকেই হইতে পারে যে মারতে এসেছে, তাই জন্য সে প্রস্তুত নিয়ে সে বাইরে চলে যায়, সে রেডি হয়ে যায় যে তাদের সঙ্গে মারপিট করার জন্য। তারপর হঠাৎ করে দেখে যে মাল্লিকাকে তারা মারতে চলে গেছে, সেটা রাতনামকে মারতে আসেনি, সে মাল্লিকাকেই পুরো। তারপরে দৌড়ে গিয়ে রাতনাম মাল্লিকাকে বাঁচাতে শুরু করে আর সকল গুন্ডাদের সাথে সেই এখানে মারপিট করতে শুরু করে দেয়। আর এখানে রত্নামকে দেখে এরকম লাগছিল যে সে মাল্লিকাকে আগে থেকে চিনে। তারপরে মাল্লিকাকে পাঠিয়ে দেয় যে এক্সাম দেওয়ার জন্য, কারণ আজকেই মাল্লিকা লাস্ট এক্সাম ছিল নিটের। তারপর মাল্লিকা যখন এক্সাম শেষ করে সে বাইরে বেরিয়ে আসে, তখন মাল্লিকার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ছেলেটাকে চিনো? তখন মাল্লিকা বলে যে আমি তাকে চিনি না। তো তখন তার বান্ধবী বলে যে সে তো তাহলে এরকম ভাবে এতগুলি কথা কেন বললো? তারপরে আমাদেরকে দেখায় যে রাতনাম যখন মাল্লিকাকে কলেজের ভিতরে পাঠিয়ে দিয়েছে, তারপর সে গুন্ডাদেরকে এখানে অনেকবার মেরেছে। আর তখন সে মারতে মারতে বলছিল যে এই মেয়েটাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি কেউ কিছু করতে যাও তাহলে তাকে আমি মেরে ফেলবো। তখন মাল্লিকা তার বান্ধবীকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তাহলে এখন রাতনাম কোথায় গিয়েছে? তখন তার বান্ধবী বলে যে থানার মধ্যে। তারপর তারা দুজন থানাতে চলে যায়। তারপরে রাতনাম থানা থেকে বেরিয়ে এসে মাল্লিকার সাথে কথা বলতে শুরু করে। তখন মাল্লিকাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই গুন্ডারা মারতে কেন এসেছে? তখন মাল্লিকা বলতে শুরু করে যে আমার কিছু বাবার জায়গা সম্পত্তি নিয়ে ওদের সঙ্গে কিছু লড়াই চলছিল, আমি ভাবিনি যে ওরা আমাকে এখানে মারতে চলে আসবে। তখন রাতনাম বলে যে তাহলে তুমি একটু সাবধানে থাকতে হবে তোমার। তারপরে রাতনাম তার মোবাইল নাম্বার নিয়ে তাকে পাহারা দিতে শুরু করে। তারপরে আমরা দেখি যে রাত্রিবেলায় মালিকা ঘুমিয়ে পড়বে, তখন সেই সময় তার বাইরে অনেকগুলি গুন্ডারা চলে আসে। তখন মালিকা রাতনামকে কল লাগায় যে আমার বাড়ির বাইরে অনেকগুলি গুন্ডা চলে এসেছে, তুমি সেই জায়গার মধ্যে আসতে পারবে? তখন রাতনাম বলে যে ঠিক করে দেখো যে এখানে অন্য কেউ না, সেই জায়গার মধ্যে আমি চলে এসেছি, যাতে তোমাকে কেউ কিছু না করতে পারে, তুমি এখন আরামসে ঘুমাতে পারো। তারপরেও মালিকা ভাবতে শুরু করে যে এই রাতনাম আমাকে কেন এত হেল্প করছে। তারপরে মাল্লিকা যে যে জায়গার মধ্যে যায় আর রাতনাম তার গুন্ডা বাহিনী নিয়ে সে তার পিছুও যেতে থাকে। তারপরে সেই জায়গার মধ্যে মাল্লিকা যখন এক্সাম সবকিছু শেষ হয়ে যায়, মাল্লিকা সে আবার তার বাড়ির মধ্যে চলে যাবে। তারপর রত্নাম গিয়ে তাকে বাসে উঠিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তার নাম কি। তখন মাল্লিকা তার নিজের নাম বলে দেয়। তখনই সে বাস স্ট্যান্ডের মধ্যেই রত্নাম মাল্লিকাকে বলে যে তোমার ছবি আমি একবার তুলতে পারি? তখন মাল্লিকা বলে যে কোনো অসুবিধা নেই, তুমি তুলতে পারো। তারপরে আমরা দেখি যে সিলভামকে। তখন সিলভাম বলতে শুরু করে যে রাতনামের কোন মেয়েটা আবার পছন্দ হয়েছে, তাহলে আমি গিয়ে কথাবার্তা বলে সেই রাতনামের সঙ্গে বিয়ে করিয়ে দেব। তখনই সেই জায়গার মধ্যে রাতনাম কাঁদতে কাঁদতে সিলভামের কাছে চলে আসে। তখন এসে এই সিলভামকে তার মোবাইল যে ফটো তুলেছিল মাল্লিকার, সে ফটোটা দেখায়। তখন সিলভাম তার হাতের মধ্যে নিয়ে সে পুরো আশ্চর্যজনক হয়ে যায়। সে বলতে শুরু করে যে এটা কিভাবে হতে পারে, কারণ এখানে রাতনামের মার চেহারা আর এখানে মাল্লিকার চেহারা পুরো হুবই মিল ছিল। তখন সেই জায়গার মধ্যে রাতনামে তার মার কথা ভাবতে শুরু করে যে তার মা তাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তারপর তার মা সুসাইড করে মারা গেছে।
তখন রাতনাম সিলভামকে বলতে শুরু করে যে আমি অনেক কষ্ট করে তাকে তার নাম জিজ্ঞাসা করেছি, আমি তো প্রথম তাকে মা বলেই ডেকে নিতাম। তখন সিলভাম বলে যে এই মেয়েটার সাথে এখনই আমি দেখা করতে চাই। তখন রাতনাম বলে সে তো আর এখানে নেই, সে এখন চলে যাচ্ছে বাস দিয়ে তার নিজের গ্রামের মধ্যে। তখন সিলভাম আবার তাকে বকা দিতে শুরু করে যে তুই এই মেয়েটাকে একা কেন ছাড়লি, কারণ তুই জানিস যে তার পিছনে অনেক গুন্ডা লেগে আছে। তারপর রত্নাম আবার গাড়ি নিয়ে সে চলে যায় বাস থেকে সে মালিকাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তখনই সে জায়গার মধ্যে আবার গুন্ডারা চলে আসে। তারপর গুন্ডার থেকে এখানে মারপিট করে সে মালিকাকে একটা জঙ্গলের জায়গার মধ্যে নিয়ে আসে। তখন রত্নাম মালিকাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এই গুন্ডারা তোমাকে কেন মারতে চায়। মালিকা বলতে শুরু করে যে আমাদের পুরনো দাদা দিদির এখানে পুরো সমাধি ছিল, সেই জায়গার মধ্যে আমরা প্রতি বছর যেতাম। তারপরে যখন আমরা আবার নতুন বছরের মধ্যে যাই, তারপর গিয়ে দেখি যে এই জায়গার মধ্যে কোনো কিছুই নেই। তারপরে আমরা দেখি যে সেই জায়গার মধ্যে একটা মেডিকেল কলেজ হয়ে গেছে। তারপর আমার বাবা যখন পুলিশ থানার মধ্যে গিয়ে কেস করে, আর পুলিশের এই উল্টাই বাবার সাথে এসে অনেক কথা বলতে শুরু করে। তারপর সে এসে আমার বাড়ির মধ্যে অনেক মারধর করেছে। তারপর এসব কথা শোনার পর রত্নাম মালিকাকে বলতে শুরু করে যে দেখো, এসব মারপিট করে কোনো লাভ নেই, তুমি এক কাম করো, এই জমিটা তাকে দিয়ে দাও, যা টাকা পাও তাতে তোমরা খুশি থাকো। তারপর রত্নাম মালিকাকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে যায়। তখন মালিকার বাবা এসে তাকে পুরো কাগজপত্র দেখায় যে এই যে আমাদের জায়গা সম্পত্তি, সে অবৈধভাবে এখানে পুরো একটা কলেজ তৈরি করে নিয়েছে নাইডু। তারপর এখানে যখন তারা পুরো পরিবার মিলে এখানে কথা বলছিল রত্নামের সঙ্গে, তার হঠাৎ করে সে বাইরে থেকে একটা শব্দ শুনে। তারপর সে যখন বাইরে যায়, গিয়ে দেখে যে রত্নামের গাড়িটা ছিল সে গাড়িটাকে এখানে আগুন লাগিয়ে পুরো পুড়িয়ে ফেলেছে। তারপর রত্নাম এখানে গুন্ডাদের সাথে অনেক মারপিট করে। তারপর রত্নাম সে মালিকাকে নিয়ে সেই যে তার দাদার জায়গাটা ছিল সেই জায়গার মধ্যে চলে যায়। আর সেই জায়গার মধ্যে আজকে কলেজের উদ্বোধনের কাজ চলছিল, পুজো চলছিল। তারপর সেই জায়গার মধ্যে রত্নাম গিয়ে নাইডুকে অনেক বকা দিতে শুরু করে যে আমি জানি না যে এই জায়গা থেকে তুই তোর হসপিটাল বা কলেজটা তুই কিভাবে এখান থেকে নিয়ে যাবি, এসব কিছু আমি জানি না। আর আমি তোকে মাত্র 15 দিনের সময় দিচ্ছি। তারপর যদি তুই মালিকের উপর কোনো একটা আঙ্গুলও উঠিয়েছিস, আর তোর 2টা মেয়ে আছে, তারপর কিন্তু আমি এই 2টা মেয়েকেও মেরে ফেলবো। তারপরে নাইডুর বড় ভাইয়ের উপরে অনেক প্রেশার আসতে শুরু করে উপর থেকে। তারপর সে জায়গার মধ্যে নাইডু বলতে শুরু করে যে আমি এখানে এই কলেজ বানিয়ে ছাড়বো, প্রথম এই ছেলেটাকে মারবো, তারপরে এই মেয়েটাকে মারবো, কিন্তু এখানে কলেজ তো হবেই। তারপরে আমরা মালিকার বাবাকে দেখি যে মালিকার বাবা পুলিশ স্টেশনের মধ্যে বলতে শুরু করে যে এই নাইডু আমার থেকে সিগনেচার নিয়ে সেটা বলছে যে আমি না জমি বিক্রি করে দিয়েছি, যে যে আমি তাকে কোনো জমি বিক্রি করিনি। আর আমার ঠাকুর দাদা আমার এই জায়গা সম্পত্তি আমাকে আমার নাম কিছুই করে যায়নি, আমার জায়গা সম্পত্তি সবকিছু আমার মেয়ের নামই পড়ে গেছে। তাই জন্যই নাইডু মালিকাকে মেরে তার বাবার জমিটা থেকেই এই জমিটা নিতে চায়। নাইডুর সেই জায়গার থেকে পুলিশওয়ালারা এসে এখান থেকে রাতামকে নিয়ে যাওয়ার জন্য, তখন সেই জায়গার মধ্যে সিলভাম চলে আসে। তখন এসে বলে যে অন্য স্টেটের পুলিশ এখানে কি করছিস, যে তোরা যদি ভালো ব্যবহার করে থাকিস তাহলে এখানে থাকতে পারবি, না হলে তোদেরকে এখান থেকে পিটিয়ে বের করে দেবো। আর তোমাদের কাছে এরকম কোনো কাগজে নেই যে এখান থেকে তুমি রাতনামকে নিয়ে যেতে পারবে। আর তখনই সেই জায়গার মধ্যে মালিকাও ছিল। তখন মালিকা এসে ভাবতে শুরু করে যে রাতনাম তার জন্য এত কিছু কেন করছে। তারপরে এখানে পুরো দল মিলে সিলভারের যতগুলি গুন্ডা আছে সবাই মালিকার বাড়ির মধ্যে থাকতে শুরু করে। তারপরে নাইডু তাদের সবাইকে নিয়ে মিটিংয়ে বসে তখন বলে যে এখানে সিলভামকে আমরা কিছুই করতে পারবো না, কারণ সিলভাম অনেক বড় এক খতরনাক লোক। তারপর এখানে তারা প্ল্যান বানায় যে এখানে রাতনামকে কিছু না কিছু একটা করতে হবে। তারপর বলে যে তাকে এখানে কিছু টাকা লিপসা দেখানোর জন্য। তারপর রাতনামের সাথে দেখা করার জন্য নাইডুর কিছু লোকেরা যায়। তখন তাকে বলে যে এখানে মালিকাকে মারার জন্য আর তাকে অনেক টাকা দেওয়া হবে। তারপর তখনই নাইডুকে ভিডিও কল লাগিয়ে তাদেরকে সেই মারে এই জায়গার মধ্যে, তাদের জন্য 2টা গুন্ডা পাঠিয়েছিল। তখন তাকে বলে যে আমি জানি তুই কিসের জন্য মালিকাকে মারতে চাচ্ছিস, কারণ নাইডুর যে ছোট ভাই ছিল সেই ছোট ভাইকে এখানে মালিকা মেরেছিল, তাই জন্য তার মুখের মধ্যে একটা দাগ লেগে আছে, তাই সে রাগেই নাইডু মালিকাকে মারতে চেয়েছে। তখন সেই জায়গার মধ্যে নাইডু পুলিশ অফিসারকে বলে যে যে কোনো রকম ভাবে এখান থেকে গিয়ে রাতনামকে উঠিয়ে নিয়ে আসার জন্য, কারণ তার জন্য একটা অ্যারেস্ট ওয়ারেন্টি বের করে নাও। তারপরে সিলভাম চলে যায়, সে নাইডুকে কল লাগায়। তারপর সিলভাম নাইডুকে কল লাগিয়ে বলে যে তুই কিছুদিনের জন্য চুপ থাক, কারণ তারা তোকে ধরতে নিয়ে যেতে আসবে। তারপরে মালিকের বাড়ির মধ্যে আন্ধ্র পুলিশ চলে আসে। তখন আন্ধ্র পুলিশ এসে তার বাড়ি পুরো ছান করে নেয়, কিন্তু সেই জায়গার মধ্যে রাতনামকে আর তারা কোথায় খুঁজে পাচ্ছিল না। রাতনাম এই জায়গা থেকে লুকিয়ে গিয়েছিল। তারপরে একদিন রাত্রেবেলায় সে গ্রামের মধ্যে মেলার মতন হচ্ছিল, তখন সেই জায়গার মধ্যে তাদের বাড়িতে চলে আসে নাচতে নাচতে। তখন এসে এখানে বেহুশ হওয়ার মতন এখানে ঢং করে।
তখন মাল্লিকা যখন এসে ওকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে, তখন সেই জায়গার মধ্যে মাল্লিকাকেই মারতে চলে আসে তারা এখানে সবাই। আর এদের সবাইকে নাইডুই পাঠিয়েছিল। তারপরে রাতনামের বন্ধুরা মিলে এখান থেকে মাল্লিকাকে পাঠিয়ে দেয়। তারপরে রাতনাম সেখান থেকে মাল্লিকাকে নিয়ে চলে আসে। তারপরে তাদের পিছু পিছু সেই জায়গার মধ্যে গুন্ডারা চলে আসে। তারপর রাতনাম তাদের সঙ্গে এখানে অনেক মারপিট করে। তার পুলিশ গিয়ে রাতনামকে ধরিয়ে ফেলে। তারপর সিলভাম তাদের স্টেটের পুলিশকে কল লাগায় যে এখান থেকে একজনকে নিয়ে যাবে, বর্ডার যাতে ক্রস না করতে পারে তাকে এখানে আটকে রাখার জন্য। তারপর রাতনামকে এই জায়গা থেকে বাঁচিয়ে নেয়। তারপর রাতনাম আবার হসপিটালের মধ্যে চলে যায়। তখন হসপিটালের মধ্যে গিয়ে দেখে যে মাল্লিকার শরীরের মধ্যে অনেক ব্যথা লেগেছে। তখন মাল্লিকা বলতে শুরু করে যে এই জায়গা সম্পত্তি আমি তাদেরকে দিয়ে দেব। তখন রাতনাম বলতে শুরু করে যে আমি প্রথমেই বলেছিলাম যে এই জায়গা সম্পত্তি তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি প্রথম বলেছে যে দিতে পারবে না, তাহলে এখন দিতেও হবে না, কারণ এখন যদি সেসব আমরা করতে চাই তখন তারা ভাববে যে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেছি। আর সেই জায়গার মধ্যে নাইডু শুধু প্ল্যান ঘোরাচ্ছে যে কিভাবে সে রাতনামকে মারবে। তারপরে আমরা দেখি যে মাল্লিকাকে দেখার জন্য ছেলেরা এসেছে তার বিয়ের জন্য। তখন সেই জায়গার মধ্যে মাল্লিকা বারণ করে দেয় যে সে এখন বিয়ে শাদী করতে পারবে না, কারণ সে রাতনামকে ভালোবেসে ফেলেছে। তখন এসব কথা শোনার পর রাতনাম তাকে অনেক রাগ দেখাতে শুরু করে, কারণ রাতনাম তাকে এই নজরে দেখেনি। তারপরে রাতনাম পুরো কাহিনী তাকে বলে যে তার চেহারা তার মায়ের মতন মিলে, তাই জন্য তাকে হেল্প করছিল। তারপরে মাল্লিকা সে অনেক কান্না করতে শুরু করে। তারপরে মাল্লিকা রাতনামকে বলতে শুরু করে যে আমিও তোমাকে এরকম ভাবেই দেখেছিলাম, কিন্তু আমি যদি তোমাকে কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে। তারপরে আমরা দেখি যে একজন পূজারী সে রাতনামকে নিয়ে যেতে এসেছে। তখন সে বলে যে একজন পূজারী তোমার সাথে কথা বলতে চায়, তুমি একটু আমাদের সঙ্গে আসো। তারপর রাতনাম চলে যায় সেই পূজারী বাড়ির মধ্যে। তখন সেই পূজারী সেই রাতনামকে বলতে শুরু করে যে তোমার যতগুলি টাকা লাগবে ততগুলি টাকা আমরা দেবো, কিন্তু তুমি তবু নাইডুকে মেরে ফেলো। তখন রাতনাম বলে যে আমি টাকা পয়সার জন্য এসব কাজ করি না। তখন রাতনাম বলে যে আমি ওকে রাস্তার মধ্যে এনেই ছাড়বো, তখন তোমাদের যার মনে ইচ্ছা যা করার তখন তোমরা তা করে নেবে। তারপরে নাম সে পুরোহিতের বাড়ির মধ্যে একটা জিনিস দেখে সে এখানে পুরো হয়রান হয়ে যায়। তারপরে আমরা সিলভামকে দেখি যে সিলভাম মাল্লিকার বাড়ির মধ্যে এসেছে। তখন তাকে এসে বলছে যে এই বাড়ি ছেড়ে এখনই তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তখন করে যে তোমরা এখান থেকে চলে যাও, আমি যেরকম ভাবি হোক তোমাদের জায়গা সম্পত্তি তোমাদেরকে ফিরিয়ে এনে দেবো। তখন রাতনাম বলে যে কাল থেকে তাদের কলেজ শুরু হবে, সে নতুন কলেজে জয়েন হয়েছে, তার অনেকদিন ইচ্ছা পূরণ হয়েছে, তাহলে তাকে নিয়ে আমি কালকা অন্তের মধ্যে যাব। তখন সিলভাম বলতে শুরু করে যে তুমি ওখানে গেলে অনেক তোমার প্রতি ক্ষতি হতে পারে, কারণ এখানে তারা পুরো রেডি হয়ে আছে তোমাকে মারার জন্য। তখন রাতনাম বলে যে আমার কেউই কিছু করতে পারবে না। তখন রাতনাম আবার সিলভামকে এটাও বলে যে আমার মায়েরও তো অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার মায়ের সব ইচ্ছা তো আমি পূরণ করতে পারিনি না, তাই জন্য আমি তার ইচ্ছাটা পূরণ করে দেব। তারপর রাতনাম তাকে নিয়ে চলে যায় অন্তের মধ্যে। তাকে প্রথম দিনে কলেজের সেই অ্যাডমিশন করিয়ে দেয়। আর সেই জায়গার মধ্যে তারা যখন যাচ্ছিল সেখানে অনেক মারপিট হয়ে যায়। সেই জায়গার মধ্যে নাইডুর এক ভাইকেও মেরে ফেলে রাতনাম। আর সেই জায়গার মধ্যে রাতনাম তাদের দুনো ভাইকেও মেরে ফেলতো, কিন্তু সে জায়গার মধ্যে মাল্লিকা কান্না করতে শুরু করে। যখন মাল্লিকা বলে যে আমার জায়গা সম্পত্তি কোনো দরকার নেই, আমি এভাবেই চলতে পারবো, আমি নার্সিং করে আমার দিনের গুজারা করে নিতে পারবো, কিন্তু আমি শুধু তুমি ভালো থাকো এসবই আমি চাই, আমি আর অন্য কিছু জায়গা সম্পত্তি আমার লাগবে না। তারপরে সেই জায়গার মধ্যে মাল্লিকা তাকে অনেকবার রিকোয়েস্ট করার পর সে এখানে রাতনাম মেনে যায়। তারপরে সে কলেজের প্রিন্সিপালকে ডাকায়। প্রিন্সিপালকে ডেকে সেই জায়গার অফিসাররা মিলে সেই জায়গার মধ্যে ডিসাইড হয় যে এই কলেজটা যে বানিয়েছে মাল্লিকার দাদারা জায়গার মধ্যে সেই কলেজটা সরকারি কলেজ হবে। তখন সেই জায়গার মধ্যে ঠিক হয়ে যায় যে এই কলেজটা সরকারি কলেজই হবে। তারপরে রাতনাম সে চলে যায় নাইডুর কাছে। নাইডুকে গিয়ে বলতে শুরু করে যে তোমার কাছে আর বেশি দিন নেই, তুমি যদি এখনই কিছু করতে চাও তাহলে করে নাও, তোমার হাতে মাত্র আর 2 দিন আছে, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তখনই আমরা জানতে পারি যে নাইডু যে নাম আছে সে নাম নকল নাম, সে নাইডুর আসল নাম না। আর নাইডুর বন্ধুদেরকে তার ভাই বানিয়ে নিয়েছে নকল কাগজপত্রের মধ্যে। তারপরে রাতনাম সিলভামকে বলতে শুরু করে যে যখন আমি পূজারীর বাড়ির মধ্যে গিয়েছিলাম তখন দেখি যে আমার মা আর বাবার ছবি। তখন সেই জায়গার মধ্যে রাতনাম জানতে পারে যে এখানে যে পণ্ডিতটা থাকে সে পণ্ডিতটা তার ফ্যামিলির লোকেরই, আর এখানে যে নাইডু আছে নাইডুই তার মা আর ভাই। আর এখানে রাতনামের মা রাতনামের ভাইকে দেখে নিয়েছিল যে তার বাড়ির মধ্যে চুরি করছিল। তারপর এইসব নিয়ে নাইডু আর এখানে তার যে মা আছে মার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছিল সেই সময়। আর আমাদেরকে কাহিনী স্টার্টের মধ্যে যে 3টা চোর দেখিয়েছিল, মেন চোরটা সে চোরের মধ্যে নাইডুও ছিল একজন। আর তাই জন্য সেই জায়গার মধ্যে নাইডু তার যে বোনের স্বামী আছে স্বামীকেও সেই জায়গার মধ্যে মেরে ফেলেছিল। তখন রাতনামের বাবা তাকে বলে যে আমার বাচ্চাটাকে তুমি যেভাবে হোক বাঁচাতে হবে, তুমি এখান থেকে চলে যাও। তাই জন্য এখানে রাতনামের মা সেই জায়গা ছেড়ে পালিয়ে চলে এসেছিল। তারপরে এসব কথা শুনে রাতনামের কাছ থেকে তারপর এখানে সবাই খুব খুশি হয় পূজারীরা।
তারপরে নাইডুরা পাঠিয়ে দেয় সেই পূজারীকে মারার জন্য, যাতে তাদের কোনো গোপনীয় কথা যাতে ফাঁস না হয়। তারপরে এখানে সকল পণ্ডিতদেরকে তারা মেরে ফেলে নাইডু লোকেরা। তারপরে এর মাথার মধ্যে অনেক রাগ চলতে থাকে। তারপর মাল্লিকা তাকে বোঝাতে শুরু করে যে আমি তোমাকে মরতে দিতে পারি না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি যাতে ভালো থাকো তাতেই আমি খুশি থাকবো। কিন্তু সেই জায়গার মধ্যে মাল্লিকার কথা সে রত্ন একটু শুনিনি। সে চলে যায় যে নাইডুর ভাইদের সঙ্গে লড়াই করার জন্য। তারপর সেই জায়গার মধ্যে লড়াই করতে করতে নাইডুর ছোট ভাইকেও সেই জায়গার মধ্যে মেরে ফেলে। তারপর সেই জায়গার মধ্যে নাইডু তাকে কান্না করতে করতে বলতে শুরু করে যে তুই আমাকে ছেড়ে দে, আমি এসব সবকিছু ছেড়ে দেবো, কিন্তু তুই কে? তখন সে জায়গার মধ্যে রত্নাম তাকে বলতে শুরু করে যে তার বাবা পুলিশ অফিসার ছিল আর তার বাবাকে সে নাইডুরাই মেরেছিল। তখন রত্নাম নাইডুকে বলতে শুরু করে যে আমি তোকে মারতে চাই না, কারণ তুই আমার বাবাকে মেরেছিলি, আর তোর ভিতরে যে রক্ত দৌড়ছে আমার ভিতরে কিন্তু সেম রক্ত দৌড়ছে। তারপর এসব কথা বলে নাইডুকে এসে এখানে গলা কেটে মেরে ফেলে। তারপর সে গিয়ে থানার মধ্যে সিলিন্ডার করে নেয়। তখন শিলবাম তাকে কল লাগায় রত্নামকে। তখন রত্নামকে বলে যে তুই এসব করার কি দরকার ছিল? তখন রত্নাম বলে যে আমি চাই না যে এসবের পিছনে তুমি কোনো দায়ী থাকো। আর সেই জায়গার মধ্যে মাল্লিকাও চলে এসেছিল। তখন মাল্লিকা রত্নামকে বলতে শুরু করে যে তুমি এসব কি করেছো? তখন রত্নাম বলে যে এখন আর তোমাকে কেউ জ্বালাবে না, আর তোমাকে কি যদি কেউ জ্বালায় তাহলে আমার লোকেদেরকে তুমি শুধু একবার বলবে, তাহলে সব ঠান্ডা করে দেবে। আর তুমি একটা ভালো একটা ছেলে দেখে তুমি বিয়ে করে নাও। তখন মাল্লিকা বলে যে তুমি এসব কথা কেন বলছো? তখন রত্নাম বলে যে তুমি খুশি থাকলে আমি খুশি, আর যদি তোমার ছেলে হয় তাহলে আমার নামই তোমার ছেলের নাম রাখবে। তারপরে মাল্লিকা তাকে জড়িয়ে ধরে। তারপরে এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের যদি কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কিরকম লাগলো। তো আজকের জন্য বাই। আর ভিডিও ভালো লেগে থাকলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন।